প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে টপিকস সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটির এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করব। এর মধ্যে আমরা গতদিন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের আমি সিরিয়াল বাই একদম শুরু থেকে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী একটা অবজেক্টিভের টোটাল জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে মোটামুটি যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট প্রায় সময় পরীক্ষায় আসে আমরা গল্পে গল্পে অনেকটা আলোচনার মাধ্যমেই ওই জিনিসগুলো শেষ করব। এর মধ্যে দেখো আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারগুলোতে শুরুতেই একটা জিনিস বলে রাখা দরকার যে সেখানে কোন কোন টপিকসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আগে প্রথমে সেটা ফাইন্ড আউট করে নিতে হবে। দেখো শুরুতেই আমাদের মৌলের যে কয়েকটা পর্যাবৃত্ত ধর্ম আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম বলতে বিশেষ করে আমাদের মৌলের প্রধান পর্যাবৃত্ত ধর্ম সেটা হচ্ছে পরমাণুর আকার, তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপরে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, আর এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এই চারটা বিষয়ের উপর আমরা জোর দিব, কারণ এটা ছাড়াও এই চারটা টপিকস ছাড়াও আমাদের কিন্তু আরো মৌলের পর্যাবৃত্ত ধর্ম আছে এবং সেগুলো কি তার মধ্যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এটাও কিন্তু মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়ে। তারপর আছে যোজ্যতা বা যোজনী, তারপর ধাতব ধর্ম, অধাতব ধর্ম। আমাদের এই মূলত এগুলোই হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তবে মৌলের পর্যাবৃত্ত ধর্মের এই অংশটুকু বাদে অর্থাৎ আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এখানে আমাদের মূল যে জিনিসগুলো অর্থাৎ কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমাদের জানা থাকতে হবে। কি কি ব্যতিক্রম আছে সবগুলো তোমরা ইতিমধ্যে হয়তো পড়েছ, কিন্তু তারপরও আমরা প্রতিটা টপিকস নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে অনেক জিনিস, খুঁটিনাটি অনেক জিনিস উঠে আসবে এবং আমরা খুব সহজেই সেটা মেমোরিতে রাখতে পারব। তার উপর আবার আমার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে পর্যায় সারণীতে কোন পর্যায়ে কি আছে, কোন গ্রুপে কি আছে। বিশেষ করে আমার অত বেশি দরকার নাই, 1 থেকে অন্ততপক্ষে 30টা মৌল পর্যন্ত মেমোরিতে রাখতে হবে, যে কোন মৌলটা কিভাবে আমরা কোন পর্যায়ে ফেলবো, কোন গ্রুপে ফেলবো, সেই জিনিসগুলো। এর মধ্যে আমার তার মানে মৌলের পর্যাবৃত্ত ধর্মটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা দখল করে আছে। এরপরে মৌলের পর্যাবৃত্ত ধর্মের পরে যে অংশটা আসবে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে যদি একটা মাত্র প্রশ্ন দেওয়া হয় সেটা কিন্তু হাইব্রিডাইজেশন বা সংকরায়ন থেকে দেবে। হাইব্রিডাইজেশনের মধ্যে কোন যৌগের কি সংকরায়ন হয়, আর সংকরায়ন হলে সেটার আকার কেমন হয়, সেখানে বন্ধন কোণের মান কত হয়, কিংবা সেটার উদাহরণগুলো কী কী, কোন কোন যৌগের ক্ষেত্রে কোন ধরনের সংকরায়ন হয়, সেগুলো আমরা ডিটেলস এখানে আলোচনা করব। তার উপর আমাদের এই মৌলগুলোর মধ্যে বিশেষ করে ডি ব্লক মৌলের যে ধর্মগুলো আছে, ডি ব্লক মৌল আর অবস্থান্তর মৌলের মধ্যে আমরা পার্থক্যটা এখানে জেনে নিব এবং অবস্থান্তর মৌলের আমাদের যে 5টা ধর্ম আছে সেই 5টা ধর্ম সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তার মধ্যে একটু বলে রাখি যে এরা পরিবর্তনশীল জারণ সংখ্যা বা যোজনী প্রদর্শন করে, তারপর এরা রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, এরা প্রভাবক হিসেবে ক্রিয়া প্রদর্শন করে এবং এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করে। এই 5টা ধর্ম হচ্ছে অবস্থান্তর মৌলের ধর্ম। এই অবস্থান্তর মৌলের ধর্ম সম্পর্কে আমরা ডিটেলস জানব।
তাহলে আমাদের গেল পর্যাবৃত্ত ধর্ম, ডি ব্লক মৌলের যে রসায়ন, ডি ব্লক মৌলের ধর্ম কিংবা অবস্থান্তর মৌলের ধর্ম সেটা। তারপরে আমাদের সিগমা বন্ধন, পাই বন্ধন, তারপরে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধনটা খুব ইম্পর্টেন্ট। সন্নিবেশ বন্ধন জিনিসটা কি আসলে, সেই জিনিসগুলো জানবো। এরপরে আছে আমাদের পোলারিটি এবং পোলার আয়ন। পোলারিটি, পোলার আয়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পোলারিটি। আর বিপরীত দিকে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পোলার আয়ন। তাইলে পোলার আয়নের কারণে আবার যৌগের যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কিংবা পানিতে দ্রাব্যতা, এগুলোর কি পরিবর্তন হয়, সেই জিনিসগুলো আমরা ডিটেলস এই চ্যাপ্টারে জানবো। আর এর বাইরে আমাদের যেমন আরও কিছু আছে, হাইড্রোজেন বন্ধন খুব ইম্পর্টেন্ট। তারপরে ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ধনের মধ্যে আবার ডাইপোল, ডাইপোল আকর্ষণ কিংবা লন্ডন ডিসপারশন ফোর্স, লন্ডন বিস্তারণ বল। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব। আলোচনার প্রেক্ষিতে দেখা যায় আমার অনেক কিছু উঠে আসবে, যে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন একদম শুরুর দিকে আমি জানি আমাদের মৌলগুলোকে 4টা ব্লকে ভাগ করা হয়। তার মধ্যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এই 4টা ব্লকের মধ্যে মৌলগুলোকে ভাগ করা হয়। এখন কোন ব্লকে মৌলের সংখ্যা কয়টা, সেটা কিন্তু প্রায় কোনো না কোনো পরীক্ষায় অনেক সময় দেয়। আর পরীক্ষায় দেয়, কিন্তু আমরা হেলাফেলা করে হয়তো সেটা মুখস্থ করি না। একটু কষ্ট করে হলে সেটা মুখস্থ করবা। দেখো, এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা। এস ব্লক মৌলের সংখ্যা 14টা। তারপর পি ব্লক যেটা আছে, পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা। পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা এবং ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41 এবং এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27। দেখো, আমরা যদি সবগুলো যোগ করি তাহলে 6 10 1 11, 11 সাথে 18, 8 হাতে 1, 2 3 4 3 7, 7 10, 10 11। এই যে আমাদের 118 পর্যন্ত মৌল এর মধ্যে আবিষ্কৃত হয়েছে। সুতরাং 118 নম্বর মৌল, সেটার নাম হচ্ছে লাস্টে আগানোসেন। আচ্ছা, যে এস ব্লক 14টা, পি ব্লক 36টা, ডি ব্লক 41টা এবং এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টা। এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করবা, 14কে উল্টাইলে 41, 14 41, এটা মনে থাকে। আর 1 3 4 2 মানে 14 1 মানে এককের অর্থাৎ দশকের ঘরে। আর এটা 1 3 4 2, তার মানে 1 আর 3 বিজোড় সংখ্যা দুইটা দিয়ে, আর এখানে জোড় সংখ্যা দুইটা দিয়ে। অর্থাৎ আমার সংখ্যাগুলো মনে থাকলে এস ব্লক হচ্ছে 14, পি ব্লক হচ্ছে 36, ডি ব্লক 41 এবং এফ ব্লক হচ্ছে 27। তাইলে আমরা অন্ততপক্ষে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌলের সংখ্যা কতটা সেটা জানলাম। এবার দেখো, এস ব্লক মৌলগুলা মূলত কোথায় অবস্থিত। এস ব্লক মৌলগুলো হচ্ছে আবার গ্রুপ নাম্বার 1, 2 এবং গ্রুপ নাম্বার 18-র প্রথম মৌলটা অর্থাৎ হিলিয়াম, এগুলোই হচ্ছে কিন্তু আমাদের এস ব্লক মৌল। কারণ এস ব্লক মৌল বলতে আমরা কি বুঝি, যে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায় তাহলে তাদেরকে এস ব্লক মৌল বলে। তাহলে দেখো, গ্রুপ নাম্বার 1 এস একটা ইলেকট্রন থাকে, সর্বশেষ ইলেকট্রন এস এ যাচ্ছে। আবার গ্রুপ নাম্বার 2 সর্বশেষ দুইটা ইলেকট্রন এস এ যাচ্ছে, সুতরাং 1 2। আর গ্রুপ নাম্বার 18তে হিলিয়াম, আর ইলেকট্রন বিন্যাস যেহেতু 1s2, তাহলে ওইটা একটু ব্যতিক্রম। 18 নম্বর গ্রুপের আর কোনো মৌল কিন্তু এস ব্লকে নাই, শুধুমাত্র হিলিয়াম। আর 1 2 একে 7টা মৌল, আর 2 যেহেতু গ্রুপ নাম্বার পর্যায়ে 1-এ 2 নম্বর গ্রুপে কোনো মৌল নাই। গ্রুপ নাম্বার 2 থেকে আরম্ভ হবে, যেটা বেরিলিয়াম, তাহলে সেখানে 6টা। আর গ্রুপ নাম্বার পর্যায়ে মানে 1 নম্বর গ্রুপে 7টা, 7 6 13, আর ওইদিকে গ্রুপ নাম্বার 18-র একটা মৌল। তার মানে টোটাল 14টা মৌল হচ্ছে আমাদের এস ব্লক মৌল। আর
পি ব্লক মৌল দেখো, পি ব্লক মৌল কারা, সেটা হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত যে গ্রুপগুলো আছে, 13 থেকে 18 পর্যন্ত গ্রুপগুলোর প্রত্যেকটাতে আর সেখানে এক্সেপ্ট হিলিয়াম, তার মানে 18 নম্বর গ্রুপের হিলিয়াম বাদে 13 থেকে 18 পর্যন্ত বাকি সবগুলো মৌলই কিন্তু পি ব্লক মৌল। তাহলে 1 2 13 18 আমাদের কমপ্লিট, 13 থেকে 18। তাহলে বাকি যে 3 থেকে 12 পর্যন্ত যে গ্রুপটা আছে, 3 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলো সবগুলোই হচ্ছে ডি ব্লক মৌল, তবে সেখানে দুই একটা ব্যতিক্রম আছে। তার মানে 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লক মৌল, আর এফ ব্লক মৌলগুলো সবগুলো কিন্তু 3 নাম্বার গ্রুপে অবস্থিত। এফ ব্লক মৌল নিয়ে আর তেমন একটা ইয়ে নাই, এফ ব্লকে যতগুলো মৌল আছে সবগুলোর পর্যায় সংখ্যা গ্রুপ নাম্বার হচ্ছে 3। তাহলে আমাদের যত মৌল আছে টোটাল 118টা মৌল, তার ক্যাটাগরিগুলো আমি এইভাবে ভাগ করলাম যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌল কোনগুলো, আর এস ব্লক মৌলগুলোর অবস্থান কোথায়, পি ব্লক মৌলের অবস্থান কোথায়, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌলের অবস্থান কোথায়। এর মধ্যে দেখো আমাদের এখানে আরেকটা কথা আছে, এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোকে আদর্শ মৌল বা প্রতিরূপী মৌল বলা হয়। এদেরকে আদর্শ মৌল বা প্রতিরূপী মৌল বলা হয়, ছোট্ট একটা ইনফরমেশন। এবং সেটা এস ব্লক এবং পি ব্লকের মৌলের সবগুলোকে আদর্শ মৌল বা পি ব্লক মানে প্রতিরূপী মৌল বলা হয়। এর মধ্যে আরো কিছু ইনফরমেশন দেখো, সেটা হচ্ছে ডি ব্লক মৌলে, ডি ব্লক মৌল আবার এদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। তবে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা আমরা বলবো যে ডি ব্লক মৌল কোনগুলো আর অবস্থান্তর মৌল কোনগুলো। অবস্থান্তর মৌল হচ্ছে যে সমস্ত ডি ব্লক মৌলের অন্ততপক্ষে এমন একটি সুস্থিত আয়ন আছে যার ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ আংশিকভাবে পূর্ণ বলতে 1 থেকে 9টা, যে সমস্ত ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ, মানে ডি ব্লক মৌল হইলেই যে সেটা অবস্থান্তর মৌল হবে তা না, ওই ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল যদি আংশিকভাবে পূর্ণ থাকে তখন সেগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। তার মানে সবগুলো অবস্থান্তর মৌল কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু সবগুলা ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল না, কারণ অবস্থান্তর মৌলের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সেটাকে ডি ব্লক মৌল হইতে হবে। তাহলে অবস্থান্তর মৌলগুলো অবশ্যই ডি ব্লক মৌল হবে, কিন্তু সবগুলো ডি ব্লক মৌল কখনোই অবস্থান্তর মৌল হইতে পারে না, কারণ কিছু কিছু মৌল আছে সেটা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না, কিন্তু অবস্থান্তর বললেই সেটা ডি ব্লকের অন্তর্ভুক্ত হবে। আবার এফ ব্লকের মৌলগুলোকে আন্ত অবস্থান্তর মৌল বলা হয়। আন্ত অবস্থান্তর বা এফ ব্লক মৌল সেটা হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। তাহলে ইনার ট্রানজিশন এলিমেন্ট বা আন্ত অবস্থান্তর মৌলগুলোর অবস্থান হচ্ছে সবগুলো গ্রুপ নাম্বার 3-তে, আর 3 থেকে 12 হচ্ছে ডি ব্লক মৌল, আর 13 থেকে 18 পর্যন্ত পি ব্লক মৌল, তবে 18 নম্বর গ্রুপের হিলিয়াম বাদে। আর 1 এবং 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে তার সাথে 18 নম্বর গ্রুপের হিলিয়াম মৌলটা সহ হচ্ছে আমাদের এস ব্লক মৌল। তাহলে আমরা 4টা ইয়ে জানলাম। এইবার একটা ইনফরমেশন দেখো, সেটা হচ্ছে একটা মৌলকে অর্থাৎ কোন গ্রুপে কোন পর্যায়ে ফেলবো সেটা আমাদের কিভাবে বের করব সেটার উপায়টা দেখো। আমি একটু করে দেখাচ্ছি এটা, মানে কোন পর্যায়ে কোন গ্রুপে। যেমন এস ব্লক মৌলের ক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা হচ্ছে সর্বশেষ যে ইলেকট্রন থাকবে, সর্বশেষ ইলেকট্রন যদি একটা থাকে তাহলে সেটা গ্রুপ নাম্বার 1, আর সর্বশেষ ইলেকট্রন যদি 2টা থাকে মানে এস অরবিটালে যদি 2টা ইলেকট্রন থাকে সেটা এস ব্লক মৌল হইতে হবে। শুধু যেমন ধরো একটা মৌলের এরকম আছে 4s2 3d6 আছে, এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে সর্বশেষ এস অরবিটাল, এখানে এটা তো এস ব্লক মৌল না, এটা হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌলের ক্ষেত্রে আমার তার আগে কিন্তু 3d থাকবে না, তাহলে 4s2 যদি ইলেকট্রন হয় তাহলে যেহেতু এস ব্লক মৌল আগে আমাকে কনফার্ম করে নিতে হবে এটা এস ব্লক মৌল কিনা। তাহলে এস ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ একটা ইলেকট্রন থাকলে গ্রুপ নাম্বার 1, আর
দুটা ইলেকট্রন থাকলে গ্রুপ নাম্বার 2, কারণ আমরা আগেই বলছি এস ব্লক মৌলগুলো গ্রুপ নাম্বার 1 এবং 2 এর বাইরে কিন্তু নাই, সুতরাং অন্যগুলোকে আমি এখানে ইনক্লুড করতে পারবো না। তার উপর গ্রুপ নাম্বার 18-র একটা মৌল যেটা হিলিয়াম, সেটাতে এস ব্লক মৌল, কিন্তু সেটা গ্রুপ নাম্বার 18তে হচ্ছে, সেটা আলাদা করে আমাদের জেনে রাখতে হবে। এবার দেখো পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব। পি ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ সর্ববহিস্থ শক্তি অর্থাৎ এস এবং পি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে, যেমন একটা মৌল আছে 2s2 2p3, এর আগে ধরো 1s2, তাহলে 2s2 2p3 এটা সর্ববহিস্থ শক্তি স্তরের s এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে যদি আমি 10 যোগ করি, তাহলে সেটাই হবে তার গ্রুপ নাম্বার। তার মানে আগেই আমাকে কনফার্ম করে নিতে হবে এটা পি ব্লক মৌল। তার মানে সর্বশেষ ইলেকট্রন যদি পিতে যায়, আর পিতে যাওয়ার জন্য তার এস ফিল আপ হওয়ার আগে কখনো পিতে যাইতে পারবে না। 2s2 2p3, 3s2 3p3, 4s2, তারপর 3d হয়ে আবার 4p3, মানে পি ব্লকে যাইতে হইলেই এস পূর্ণ হওয়ার আগে কিন্তু পিতে যাবে না। তাহলে পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আমার যোগফল হচ্ছে সবসময় এস এবং পি অরবিটালের সাথে 10 যোগ করতে হবে। দেখো ধরো আমরা যদি এরকম একটা নিই যে 2s2 2p1, এইখান থেকে স্টার্ট হয়ে আবার 2s2 2p6 পর্যন্ত যাবে, তাহলে খেয়াল করো 2s2 2p1, তার মানে পি ব্লক মৌলের স্টার্টিংটা হচ্ছে s2p1। তাহলে যদি হয় তাহলে আমরা এটা হিসাব করব 2 + 1 + 10 সমান হচ্ছে 13। আবার এখানে 2s2 2p6 এ 2 + 6 + 10 সমান হচ্ছে 18। এবং খেয়াল করো আমরা এই 13 থেকে 18 পর্যন্ত কিন্তু গ্রুপগুলো হচ্ছে আমাদের পি ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌলের জন্য আমাদের গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে হবে এস এবং পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে 10 যোগ করতে হবে। এবার আসো এরপরে আমাদের ডি ব্লক মৌলের সংখ্যা। ডি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা আমি কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখো। ডি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা নির্ধারণ। ডি ব্লক মৌলের ক্ষেত্রে কিন্তু এস অরবিটালে ইলেকট্রন যাওয়ার আগে তার ডি অরবিটালে অবশ্যই ইলেকট্রন থাকবে। ডি অরবিটালে ইলেকট্রন থাকবে এবং তারপরে এস অরবিটালে ইলেকট্রন, অর্থাৎ এস এবং ডি যদি একসাথে থাকে তাহলে ওই, এবং এখানে দেখো 4s2 ইলেকট্রন থাকলে 3d1 থেকে স্টার্ট হবে ধরো, তার মানে ns এবং n-1d এই দুটার ইলেকট্রন সংখ্যার যোগফলটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। ধরো আমি একটা ইলেকট্রন ধরলাম এইটার কথা, তার মানে এখানে ns2 4s2 আর n-1d 1 আছে, ns2 n-1d1, তার মানে এটার ক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা হবে 2 + 1 = 3। তার মানে অর্থাৎ ডি ব্লক মৌলের ক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা হবে এস অরবিটালে ইলেকট্রন এবং তার পূর্ববর্তী শক্তি স্তরের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যার যোগফলটাই হচ্ছে গ্রুপ সংখ্যা। ধরো আমি এরকম একটা দিলাম 4s2 3d9। আমরা জানি যে 4s2 3d9 না হয়ে এটা ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাসের স্থিতিশীলতার জন্য এটা হয় কি 4s1 3d10। সুতরাং এটা কিন্তু ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা হিসাবটা করব কি তার এস এর ইলেকট্রন এবং ডি অরবিটালের ইলেকট্রনের যোগফলটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে এখানে গ্রুপ সংখ্যা 1 + 10 = 11। এটা 11 নম্বর গ্রুপের মৌল। তাহলে আমরা ডি ব্লকের ক্ষেত্র জানলাম, এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আবার এস অরবিটালে দুটো থাকবে এরকম না, যেমন এখানে এস অরবিটালে দুটো নাই, একটা ইলেকট্রন, আর ডি অরবিটালে 10টা ইলেকট্রন, 10 আর 1 মিলে তাহলে টোটাল 11, এটার গ্রুপ নাম্বার হবে 11। এইবার আমাদের লাস্ট যেই ব্লক আছে সেটা হচ্ছে এফ ব্লক। এফ ব্লক মৌল আমরা কিভাবে বুঝবো, যার সর্বশেষ ইলেকট্রন এফ এ যায়। সুতরাং এটার জন্য আমাকে কোনো হিসাব করতে হবে না, এফ ব্লক মৌল মাত্রই সেটা গ্রুপ নাম্বার 3 তে অবস্থান করবে। সেটার জন্য আমার কোনো কিছু যোগ বিয়োগ কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এফ ব্লক দেখলেই আমাকে চিন্তা করতে হবে যে সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 3 এর মৌল। যাই হোক, আমাদের মোটামুটি বেশ কিছু জিনিস আমরা আলোচনা করলাম।
এইবার আমরা একদম শুরুর দিকে কিছু অংশ, যেমন আমাদের মৌলের যে পর্যাবৃত্ত ধর্মগুলো আছে এর মধ্যে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অন্ততপক্ষে মৌলগুলা কোনটা কোথায় অবস্থান করে সেই জিনিসটার জন্য তোমাদেরকে আমি ছোট্ট আরেকটা প্রসেস বলি। দেখো, অর্থাৎ কোন মৌলের অবস্থান পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে, অনেক সময় এগুলো আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হিসেবে আসে। দেখো ছোট্ট একটা জিনিস, ধরো কিছুদিন আগে প্রশ্ন আসছিল Y39 মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত। এটা জানার জন্য ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের ব্রেইনে যদি রাখো তাহলে সেটা খুব কাজ দিবে। যেমন এটা যদি আমার সৃজনশীলে এই প্রশ্ন আসে, 2 মার্কসের প্রশ্ন হিসেবে আসে, তাহলে অবশ্যই আমাকে এটা ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু আমাদেরকে বের করতে হবে। কিন্তু যখন একটা প্রশ্নের অবজেক্টিভ আসবে তখন অবজেক্টিভটা তুমি কি সৃজনশীল প্রশ্ন হিসেবে লিখে রেখে সেটা আনসার বের করবা, সেটা তোমার টেকনিক দিয়ে যত ইজিলি কম সময়ে সেটা আনসার বের করা যায় সেই টেকনিকটা কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ফলো করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে তুমি একটা জিনিস খুব মেমোরিতে আছে, এটা পড়তে পড়তে এত বেশি এসে তুমি আর চিন্তাই করতেছো না, হ্যাঁ এটা আমার মনে আছে, আমি কেন শুধু শুধু বের করবো, আমার স্পষ্ট জানা আছে এটাই। এখন সেই হিসেবে আমাদের এই 39 নাম্বার মৌলটা যেটা ওয়াই, সেটা হয়তো সিম্বলিক একটা ওয়াই, কিন্তু ওয়াই কোনো মানে মৌলের নাম না এখানে, তাহলে ওয়াই মৌলটি যেটি হবে সেটা 39 পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটনের সংখ্যা 39, তাহলে সেই মৌলটা পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থান করবে সেটা আমরা জানব। দেখো, সেটা জানার আগে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণীতে কতগুলো আমি ম্যাজিক নাম্বার লিখতেছি, 2, 10, 18, 36, তারপর হচ্ছে 54, 86 এবং সাম্প্রতিক যেটা মৌল 118। এই নাম্বারগুলো দেখে অনেকেই মোটামুটি খেয়াল করতে পারবা এটা হচ্ছে সবগুলা নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা। এবং প্রথম মৌলটা যেটা সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন, রেডন এবং এটা হচ্ছে অর্গানোসেন। 118, যাই হোক 118টা এখনো পর্যন্ত আমার তেমন একটা ইউজ হয় না। তাইলে বাকি জিনিসগুলো দেখো, আমাদের এই যে পর্যায় সারণী, এটা হচ্ছে প্রথম পর্যায়ে লাস্ট মৌল, প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়ে লাস্ট মৌল, এটা তৃতীয় পর্যায়ে, এটা চতুর্থ পর্যায়, এটা পঞ্চম, এটা ষষ্ঠ এবং এটা হচ্ছে সপ্তম পর্যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলা প্রত্যেকটা পর্যায়ে সর্বশেষ মৌল। এখন একটু করে খেয়াল করে দেখো, আমাদের যখনই এটা কিন্তু গ্রুপ নাম্বার 18 নাম্বার গ্রুপের মৌল, তার মানে 18 আগে 17, 16, 15 এইভাবে আসবে। আবার 18 যখন কমপ্লিট হবে তখন আবার গ্রুপ নাম্বার 1 থেকে কিন্তু শুরু হবে। তাহলে দেখো, একটু খেয়াল করে দেখো, আমাদের যখনই আমি Y39 বললাম তার মানে বোঝা যাচ্ছে আমাদের 36 নাম্বার মৌল পর্যন্ত কিন্তু চতুর্থ পর্যায়ে আছে। 36 নাম্বার মৌল পর্যন্ত চতুর্থ পর্যায়ে, তার মানে ডেফিনেটলি আমাদের 39 নাম্বার মৌলটা ফিফথ পিরিয়ড, সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারতেছি। তাহলে আমি ইলেকট্রন বিন্যাস, এত বড় ইলেকট্রন বিন্যাস না করেও সেটা আমি ধরতে পারতেছি, কারণ 37 থেকে শুরু করে আমার 54 পর্যন্ত সবগুলো মৌলই পঞ্চম পর্যায়ে। তাহলে আমরা যেহেতু 39 নাম্বার মৌলটা বের করতে যাচ্ছি, তাহলে সেটা অবশ্যই পঞ্চম পর্যায়ে হবে। এবার দেখো গ্রুপ নাম্বার, 36 নাম্বারটা যেহেতু 18 নাম্বার গ্রুপে, তাহলে আমাদের 37 নাম্বার মৌলটা আবার 1 নাম্বার গ্রুপে, 38 নাম্বার মৌলটা 2 নাম্বার গ্রুপে এবং 39 নাম্বার মৌলটা গ্রুপ নাম্বার 3, তার মানে এটা থার্ড গ্রুপ। তার মানে অর্থাৎ আমার পঞ্চম পর্যায়ের গ্রুপ নাম্বার 3 এর যে মৌলটা আছে সেটাই হচ্ছে আমাদের এই যে 39 নাম্বার মৌল, যেটা সিম্বলিক। এখন হয়তো তুমি চিন্তা করতে স্যার এটার চেয়ে তো আমি ইলেকট্রন বিন্যাস নির্ণয় করাটা সোজা। হ্যাঁ, কারো কাছে ওইটা সোজা হতে পারে, যে যেভাবে পারো। তবে আমার কাছে মনে হচ্ছে ধরো এটা 39 বলে হয়তো আমি খুব দ্রুত ইয়ে করতে পারি। একইভাবে যদি তোমাকে বলা হয় দেখি 116 নাম্বার মৌলটা কোথায় যাবে,
সেটা কিন্তু 116 নম্বর মৌল ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাকে অনেক কিছু করতে হবে। প্রথমে 1s 2s 2p এগুলো সাজিয়ে তারপর আহ্বান নীতি অনুসারে সেটা ফলো করতে হবে। কিন্তু আমি এইখানে খুব সহজেই বলে দিতে পারি 116 118 যদি সপ্তম পর্যায়ের সর্বশেষ মৌলের ইলেকট্রন মানে পারমাণবিক সংখ্যা হয়, তাহলে তার 2 ঘর আগে অর্থাৎ সপ্তম পর্যায়ে হবে। কারণ সপ্তম পর্যায়টা আমাদের 87 থেকে শুরু করে 86 যেহেতু ষষ্ঠ পর্যায়ে সর্বশেষ, তাহলে সপ্তম পর্যায়ে 87 থেকে 118 পর্যন্ত সবগুলো মৌলই কিন্তু আমার সপ্তম পর্যায়ে। সুতরাং 116 নম্বর পর্যায়ে মৌলটা সপ্তম পর্যায়ে এবং সেটার গ্রুপ নাম্বার হচ্ছে 18 আগেরটা হচ্ছে 17, 17 আগেরটা 16, তাহলে 116 নম্বর মৌলটা 16 নম্বর পর্যায়ে। তাহলে খুব সহজেই বের করতে পারলাম। তুমি এখানেও দেখো একইভাবে হয়তো তুমি লাস্টের দিক থেকে না ইয়ে করে, আমি যদি এখানে হয়তো তুমি চিন্তা করবা যে আমার 20 নম্বর মৌল, 20 নম্বর মৌল, তাহলে 18 নম্বর মৌলটা যেহেতু এখানে তৃতীয় পর্যায়ে সর্বশেষ 18 নম্বর গ্রুপে, তার মানে নিশ্চয়ই 20 নম্বর মৌলটা আমার পরবর্তী চতুর্থ পর্যায়ে এবং 1 2 মানে 19 নম্বর 20 নম্বর, তাহলে 2 চতুর্থ পর্যায়ে 2 নম্বর গ্রুপেই পড়বে আমাদের 20 নম্বর মৌল। এখন আমরা জানি সেটা ক্যালসিয়াম চতুর্থ পর্যায়ে 2 নং গ্রুপে পড়ে। অর্থাৎ কিছু কিছু জিনিস আমি টেকনিক অবলম্বন করে খুব সহজেই সেটার আনসার করতে পারি। তাহলে আমাদের বেশ কিছু জিনিস জানা হলো, অর্থাৎ আমি পর্যায় সারণীতে কোন মৌল কোথায় অবস্থান করবে সেটার জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। এই প্রসেসে আমি খুব সহজেই বের করতে পারবো যে কোন মৌল কোথায় অবস্থান করে। আমরা এখন চলে যাব এরপরে আমাদের আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের এস পি ডি এবং এফ ব্লক মৌলের যে ধর্মগুলো আছে, বিশেষ করে অর্থাৎ এস ব্লক মৌলের কি কি ধর্ম আছে, এরা কি কি ধর্ম প্রদর্শন করে, পি ব্লক মৌলের ধর্ম কি কি আছে, ডি ব্লক কিংবা এফ ব্লক মৌলের। এখানে যে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড হয় না কেন, সেই জিনিসগুলো আমাদের ওই যে পি ব্লক মৌলের যে ধর্ম আছে। আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু কীভাবে গঠন করে, অথবা ডাইমার অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছাড়াও আরও কে গঠন করতে পারে, এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু জেনে নিবা। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে, যেখানে এই প্রশ্নগুলো লেখা আছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা কথা বলি, আমাদের গ্রুপ নাম্বার 1 এর যে মৌলগুলো আছে, গ্রুপ নাম্বার 1 সেগুলোকে সবগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তার মানে এই গ্রুপের মৌল দিয়ে আমি ক্ষার প্রস্তুত করি বলেই, কারণ এদের হাইড্রোক্সাইডগুলো সরাসরি ক্ষার হিসেবে কাজ করে, সেজন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়। এরপরে গ্রুপ নাম্বার 2 এর যে মৌলগুলো আছে, গ্রুপ নাম্বার 2 সেই মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। অনেকে এটাকে মৃত ক্ষার উচ্চারণ করে, কিন্তু এটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তার মানে এটা ক্ষার কিন্তু এটা মাটিতে পাওয়া যায় বলেই এদেরকে মৃৎ ক্ষার বলা হয়। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এইসব তাহলে এগুলোকে বলে মৃৎ ক্ষার ধাতু। এইভাবে আমাদের গ্রুপ নাম্বার 18 এর মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বা ইংরেজিতে ইনার্ট গ্যাস বলে, অথবা এটার আরেকটা আছে, এদেরকে অভিজাত মৌল বলা হয়। অভিজাত এটা মৌল বলার অর্থ একটা কারণ যে অভিজাত শ্রেণীর মানুষজন যেরকম কারোর সাথে মিশে না, সেরকম এরাও কিন্তু মানে যেহেতু কারোর সাথে বিক্রিয়া করে, সেজন্য এদেরকে অভিজাত মৌল বলা হয়। আচ্ছা, এরপরে আমাদের গ্রুপ নাম্বার 17 এর মৌলগুলা, সেগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ সি সল্ট প্রডিউসার বা সামুদ্রিক লবণ উৎপাদনকারী বলা হয়। কেন? কারণ এই গ্রুপের মৌল দিয়েই আমাদের প্রধান যে খাওয়ার লবণ সোডিয়াম ক্লোরাইড, সেটা আমরা খাওয়ার লবণ হিসেবে ব্যবহার করি। আবার আয়োডিন সমৃদ্ধ খাবার, এই যে আয়োডাইড, আয়োডিন সমৃদ্ধ খাবার, ওই যে গলগণ্ড রোগ হয় না আয়োডিন সমৃদ্ধ খাবার খাইলে, সেজন্য উত্তরবঙ্গে বিশেষ করে গলগণ্ড রোগ খুব বেশি হয়, কারণ সেখানে সামুদ্রিক মাছ কিংবা এটা কম পাওয়া যায় হয়তো, সেজন্য ওইখানে মানে আয়োডিনের ঘাটতি বেশি আছে আর কি। আচ্ছা, তাহলে আমার এই গ্রুপের মৌলগুলোকে, কারণ এই গ্রুপের বেশিরভাগ মৌল দিয়ে সামুদ্রিক লবণ, সামুদ্রিক অর্থাৎ সমুদ্রের লবণের পানিতে এটা পাওয়া যায়। আচ্ছা, হ্যালোজেন সি সল্ট প্রডিউসার বা সামুদ্রিক লবণ উৎপাদনকারী অথবা শুধু লবণ উৎপাদনকারী বললে হবে। এরপরে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটার নাম হচ্ছে 16 নম্বর গ্রুপ, এবং এটাকে বলা হয়
চালকোজেন, এই ছোটখাটো জিনিসগুলো দেখো। চালকোজেন, চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী বা আকরিক গঠনকারী। এই গ্রুপের মৌলগুলো দিয়েই বেশিরভাগ আকরিক গঠন করা যায়। এখন তুমি আসো, আকরিক কি? আকরিক হচ্ছে যেসব যৌগ থেকে লাভজনক উপায়ে প্রফিটেবল ওয়েতে আমরা ওই মৌলটাকে শনাক্ত করতে পারি বা ওই মৌলটাকে আলাদা করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি, সেই যৌগগুলোই হচ্ছে আকরিক। তাহলে আকরিক আর খনিজের মধ্যে পার্থক্য হচ্ছে খনিজ থেকে আমার মানে লাভজনক উপায়ে যে যৌগ নিষ্কাশন করা যায় না, কিন্তু আকরিক থেকে লাভজনক উপায়ে এগুলো নিষ্কাশন করা যায়। সকল আকরিক খনিজ, সকল খনিজ আকরিক নয়। খনিজ সবগুলো আকরিক হবে তা না, কিন্তু সবগুলো আকরিক কিন্তু, অর্থাৎ যেটাই যৌগ থেকে কোনো একটা জিনিস কালেকশন করতে পারলেই সেটা খনিজ হবে, কিন্তু সেটা যদি লাভজনক উপায়ে করতে পারি সেটা আকরিক হবে, আর যদি লাভজনক উপায়ে করতে না পারি সেটা কিন্তু খনিজ হবে। তাহলে দেখো, এটা হচ্ছে চালকোজেন বা আকরিক গঠনকারী। অর্থাৎ আমার গ্রুপ নাম্বার 16 এর যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম এবং আরেকটা হচ্ছে পোলোনিয়াম। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম এবং পোলোনিয়াম, এই গ্রুপের মৌলগুলোকে চালকোজেন বলা হয়। চালকোজেন। এবং দেখো তুমি, আমরা অনেকগুলো আকরিকের নাম জানি, যেমন বক্সাইট আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়াম অক্সাইড ইন্টু 2H2O, তার মানে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড, ওই যে অক্সিজেন আকরিক। তারপর আমার আরও অনেকগুলো আছে, যেমন জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক ব্ল্যান্ড বলা হয়, সেটা হচ্ছে জিঙ্কের আকরিক। তারপরে আমার জিঙ্ক ব্ল্যান্ড, জিঙ্ক সালফাইড, বা এটা মানে জিঙ্ক ব্ল্যান্ড, জিঙ্ক সালফাইড। আবার লেডের আকরিক, লেড সালফাইড, ওই যে সালফার সালফাইড গ্যালেনা, এটা কিন্তু লেডের একটা আকরিক। তারপরে কপার পিরাইডস আছে বা পাইরাইডস, যেটা কপার সালফাইড, এটা। অর্থাৎ এই দুইটা, এই গ্রুপের মৌলগুলো দিয়ে বিভিন্ন আকরিক উৎপাদন করা বা আকরিক হিসেবে পাওয়া যায় বলে এদেরকে আকরিক গঠনকারী গ্রুপ বা আকরিক গঠনকারী মৌল বলা হয়, গ্রুপ নাম্বার 16। আরেকটা জিনিস আমরা জানবো যেটা, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 15 এর মৌলগুলোকে নিকটোজেন বলা হয়। নিকটোজেন, নিকটোজেনের আমার কাছে দুইটা আছে। একটা হচ্ছে নিকটোজেন শব্দের আবেদনিক অর্থ কোথাও কোথাও লেখা আছে শ্বাসরোধকারী, কারণ নাইট্রোজেন এগুলা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে গেলে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। আরেকটা জিনিস আমি নিকটোজেন পাইছি, সেটা হচ্ছে লেস রিয়েক্টিভ, কম সক্রিয়। কারণ এই গ্রুপের মৌলগুলা যেহেতু তার পি অরবিটাল অর্ধপূর্ণ, সুতরাং পি অরবিটাল ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না, এই টাইপের একটা ব্যাপার। তাহলে সেই হিসেবে, আর নাইট্রোজেনের মাঝখানে যে ত্রিবন্ধন থাকে সেটা খুব স্ট্রং হয়, ফলে এই গ্রুপের মৌলগুলোকে নিকটোজেন বা লেস রিয়েক্টিভ, যেটার উচ্চারণ হচ্ছে PNICTOGEN, নিকটোজেন বলা হয় গ্রুপ নাম্বার 15 এর মৌলকে। তাহলে আমাদের মোটামুটি 1 থেকে 18 পর্যন্ত যে গ্রুপগুলো আছে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপকে বিভিন্ন নামকরণ এইভাবে করা হয়। আমরা এই প্রসঙ্গে সেটাও জেনে নিলাম। এরপরে আমাদের যে প্রশ্ন আসে মাঝে মধ্যে, কোনটি মৃৎক্ষার ধাতু, কোনটি বিরল মৃত্তিকা ধাতু। বিরল মৃত্তিকা ধাতু তার মানে সেটা হচ্ছে কি, ট্রানজিশন বা ইনার ট্রানজিশন এলিমেন্ট যেটা, সেটা বিরল মৃত্তিকা ধাতু, এবং সেটা মাটিতে খুব কম পাওয়া যায় বলে এদেরকে বিরল মৃত্তিকা, এবং এরা গ্রুপ নাম্বার 3-তে অবস্থিত। তার মানে অর্থাৎ গ্রুপ নাম্বার 3-তে সকল এ ব্লক মৌলগুলো অবস্থিত, সুতরাং এখানেও সেটাই আমরা হিসাব করব। তারপর আসছে এ ব্লক মৌলের সংখ্যা কয়টি। এ ব্লক মৌলের সংখ্যা তো আমরা জানি 27টি। তারপরে আছে নিচের কোনটি আদ্র বিশ্লেষিত হয়, এই জিনিসগুলো তোমরা মোটামুটি করে নিবা। কোনটি বিজোড় ইলেকট্রন সংখ্যার কোন ক্রমটি সঠিক। আচ্ছা, এখানে আমাদের এই চ্যাপ্টারে দেওয়া আছে, এটা আগের চ্যাপ্টারেও কিন্তু কিছু প্রশ্ন আছে। দেখো, এই জিনিসগুলো বের করতে হলে আমরা কিসের সাহায্য নিব, কিংবা আমাদের একটু টেকনিক খাটাইতে হবে। প্রশ্নটা আসছে এইভাবে, বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক। Mn2 Fe2 Cr3+, Mn2+, তারপরে হচ্ছে Fe2+, Mn2+, Fe2+ এবং Cr3+। দেখো,
এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমার একটা অবজেক্টিভ সাজানো হয়েছে। কোথাও Mn2 প্লাসটা প্রথমে মানে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম সঠিক কোনটি, বিজোড় ইলেকট্রন কোনটাতে বেশি আছে। আমরা যদি তিনটা মানে আয়ন একসাথে ইয়ে করি, যেমন ম্যাঙ্গানিজের ইয়ে হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 25, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 26 এবং এটা হচ্ছে 24। দেখো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমার এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2 3d5, এটা হচ্ছে 4s2 3d6 এবং এটা হচ্ছে 4s2 3d4 বা পরবর্তীতে এটা 4s1 3d5। এটাই হবে। এখন যদি আমি এটাকে Mn2 প্লাস করি তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ম্যাঙ্গানিজের, এটা হচ্ছে আয়রনের এবং এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমাদের এখানে ম্যাঙ্গানিজ ক্রোমিয়ামকে আবার জারণ সংখ্যা হিসেবে লিখছে, তাহলে Mn2 প্লাস যখন করব তখন তার 4s2 থেকে ইলেকট্রন চলে গেলে 3d5 আর Fe2 প্লাস থেকে যদি আমি ইলেকট্রন বিন্যাস দুটো ইলেকট্রন ছেড়ে দিই তাহলে সেটা হবে 3d6 এবং এখানে যখন আমি তিনটা ইলেকট্রন ছেড়ে দেব তাহলে এখানে একটা ইলেকট্রন s থেকে যাবে আর d অরবিটাল থেকে দুটো ইলেকট্রন যাবে, তাহলে d অরবিটাল তখন থাকবে 3d3। খেয়াল করো 3d5 3d6 এবং 3d3। তুমি যদি চিন্তা করো যে এখানে 3d6 এ তো 6টা ইলেকট্রন আছে কিন্তু 6টা ইলেকট্রন কিন্তু বিজোড় না, আমাকে একটু মাথা কাটাইতে হবে। সেটা হচ্ছে d অরবিটালে যে ইলেকট্রন আছে সেগুলো প্রথমে একটা একটা করে যায় হুন্ডের নীতি অনুসারে, তাহলে পাঁচটা অরবিটালে পাঁচটা ইলেকট্রন যাবে, ষষ্ঠ ইলেকট্রনটা আবার প্রথম অরবিটালে এসে জোড়বদ্ধ হবে। তার মানে এখানে জোড়বদ্ধ ইলেকট্রন এক জোড়া আছে এবং বাকি চারটা ইলেকট্রন আছে বিজোড়। এখানে যে ইলেকট্রনগুলো আছে পাঁচটাই বিজোড় এবং এখানে তিনটা বিজোড়। তাহলে দেখো আমার এই সিরিয়ালটা ঠিক আছে, অন্য সিরিয়ালগুলো ঠিক নাই। অর্থাৎ আমাকে একটু মেমোরিতে রাখতে হবে যে এখানে দেখেই আমি চট করে মন্তব্য করার ইয়ে নাই, কারণ সবসময় চিন্তা করবো যে যখন একটা প্রশ্ন দেয় নিশ্চয়ই প্রশ্নটার মধ্যে ছোটখাটো কিছু টেকনিক লুকিয়ে আছে, যেটা হুট করে তো আর ওইভাবে পরীক্ষকরা প্রশ্ন দিবে না, যেটার মধ্যে কিছুটা মানে ভাবার বিষয় আছে সেই ধরনের প্রশ্ন কিন্তু বেশি নেই। তাহলে আমরা এই ধরনের ইয়েটা আনসার করতে পারলাম। এরপরে দেখো এই রিলেটেড আমাদের কিন্তু আরও কিছু প্রশ্ন আছে, আমরা যদি সেগুলা অন্তত আলোচনা করি তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এখানে একটা প্রশ্ন আসছে, নিকেল অ্যাড্রেস সিলেট বোর্ড 2015, নিকেল 2 প্লাস আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? নিকেল 2 প্লাস আয়নে প্রথমে আমরা নিকেলের ইয়ে জানবো। তোমাদের দেখো আমি নিজে পর্যায় সারণীর 1 থেকে একদম 118টা মৌল পর্যন্ত কোন এক সময় মুখস্থ করেছিলাম, তখন যদিও 118 পর্যন্ত ছিল না, 105 কি কত পর্যন্ত ছিল সেই 2000 সালের দিকে, কিন্তু তখনও পর্যন্ত আমি যদি অন্তত পক্ষে একটু চিন্তা ভাবনা করতাম তাহলে পুরো মৌলগুলোকে সাজিয়েই আমি বিন্যাস করতে পারতাম। আর সেই হিসেবে আমি যখন মুখস্থ করছি সেখানে এই যে আয়রনের এখানে ফি কো নি কু জেন এরকম একটা মানে ছড়া ছন্দ মিলে মিলে করছে, ফি কো নি কু, ওটা হচ্ছে কো পরেরটা কু, তাহলে ফি কো নি কু জেন মানে হচ্ছে ফেরাম কোবাল্ট নিকেল কপার জিঙ্ক। এই যে দেখো ফি কো নি কু জেন, সেখানে আমি জানি যে আয়রনের হচ্ছে 26, এটা 27, এটা 28, এটা 29 এবং এটা 30। তাহলে আয়রনটা মনে রেখে তারপরের মৌলগুলোকে ধরো আমার কিছুটা হলে মনে থাকতেছে, তাহলে নিকেল হচ্ছে আমাদের 28, আমার প্রথম থেকে আর সিরিয়াল করার দরকার নাই, আমি ফিকোনিকোজেন মনে রাখলেই আমার আয়রন 26, 26-এর পরে 27, 28, 29, 30 কোনটা এভাবে মনে রাখতে পারতেছি। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে যেটা 26 সেটা 4s2 3d6, যেটা 27 সেটা 4s2 3d7, যেটা 28 সেটা 4s2 3d8 মিল আছে। যদিও এটা 4s2 3d9 হওয়ার পরে কিন্তু 4s1 3d10 হয়, পরেরগুলো আলাদা করি, কিন্তু এই জিনিসগুলো কিছুটা মিল আছে। তাহলে সেক্ষেত্রে আবার 25ও মিল আছে, 4s2 3d5 25টা। তাহলে এখন যেহেতু আমাদের 28 নম্বর মৌলের কথা বলা আছে এবং 28 নম্বর মৌলের নিকেল 2 প্লাস, তাহলে এটার যেহেতু নিকেলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2 3d8, তাহলে নিকেল 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে সেটা হবে অনলি 3d8। এবার 3d8 দেখে তুমি যদি চিন্তা করো যে 8টা ইলেকট্রন আছে, এটা তো জোড়া, দুইটা দুইটা করে 4টা থাকবে, তাহলে আমার এখানে বেজোড়ের সংখ্যা এবং
প্রশ্নের মধ্যে উত্তর কিন্তু ধরো অনেক সময় শূন্য থাকে, তাহলে এখানে যদি শূন্য থাকে যে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কয়টি, তাহলে আমি শূন্য বসাই দেবো, কারণ 4 2 8টা ইলেকট্রন তো জোড়া জোড়াই আছে। কিন্তু না, আমাদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ডি অরবিটালের অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা ডি এর, তাহলে 5টা অরবিটালে যদি ইলেকট্রন থাকে প্রথমে একটা একটা করে আমি সবগুলোতে দিব 5টা, 8টা ইলেকট্রন 6 7 8, তার মানে 3d8 এর যে দুইটা ইলেকট্রন লাস্টে আছে তারা কিন্তু বিজোড় অবস্থায় আছে। তাহলে যদি এরকম প্রশ্ন আসে তাহলে একটু কষ্ট করে তোমাদেরকে সেটা করে তারপরে আয়ন করে তারপর ডি অরবিটালে এইভাবে সাজিয়ে লিখতে হবে যে আমার কয়টা অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন আছে। তাহলে Ni2+ এ বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমার অনলি 2, এবং সেটাই आंसर আছে 8 6 4 2, তাহলে এখানে आंसर হবে 2। মোটামুটি আমরা এগুলা জানলাম। দেখো টেকনিকগুলো কিন্তু তোমরা যদি একটু ভালো করে অ্যাপ্লাই করো তাহলে অনেকগুলো প্রশ্ন কত ইজিলি আনসার করা যায়। দেখো এরপর আমাদের একটা প্রশ্ন আসছে PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান। PH4+ এই আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান। দেখো এইটাই কিন্তু অনেকের কাছে মানে আকাশ কুসুম চিন্তা করে যে এখানে ইলেকট্রন কয়টা আমি কোত্থেকে বের করব, এখানে মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন কি কি আছে না আছে সেটা কিচ্ছু চিন্তা করতে হবে না। তুমি জাস্ট আলাদা আলাদা এখানে ফসফরাস একটা আছে, আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, সুতরাং 15টা ইলেকট্রন আছে। আবার 4টা ইলেকট্রন 4টা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা যদি 1, ইলেকট্রন সংখ্যা 1, 4টা হাইড্রোজেনের 4টা ইলেকট্রন, তাহলে 15 + 4 = 19। কিন্তু যেহেতু কোনো পরমাণু বা আয়নের উপর যদি একটা চার্জ থাকে, একটা চার্জ থাকার অর্থ হচ্ছে একটা ইলেকট্রন মাইনাস, তাহলে এই 19 থেকে যখন আমি একটা ইলেকট্রন বাদ দিব তখন এইখানে টোটাল ইলেকট্রনের সংখ্যা হবে 18টা। তার মানে অর্থাৎ আমার যেই যৌগই দিক না কেন সেখানে ইলেকট্রন সংখ্যা কয়টা, ইন্ডিভিজুয়াল পরমাণুর পারমাণবিক সংখ্যা কত সেটা যোগ করে করে কিন্তু আমরা ইয়ে করতে পারি, এবং পরে যদি পজিটিভ আয়ন থাকে তাহলে অত সংখ্যক ইলেকট্রন বাদ দিতে হবে, আর যদি পরে নেগেটিভ আয়ন থাকে তাহলে সেক্ষেত্রে অত সংখ্যক ইলেকট্রন যোগ করতে হবে। যেমন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে সালফেট SO4 2- আয়নে মোট কতটি ইলেকট্রন বিদ্যমান, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে সালফারের 32 প্লাস, দেখো সালফারের হচ্ছে সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, তাহলে পারমাণবিক সংখ্যা 16 হইলে তাহলে 16টা ইলেকট্রন, আর এখানে অক্সিজেন প্রতিটা অক্সিজেন পরমাণুর 8টা করে ইলেকট্রন, তাহলে 4 32 প্লাস 32 প্লাস যেহেতু দুটো ইলেকট্রন 2- তার মানে দুটো ইলেকট্রন অ্যাড হওয়ার পরে 2- হয়েছে, তাহলে আরো দুটো ইলেকট্রন যোগ, তাহলে এখানে টোটাল 6 8 10, তাহলে 3 4 5, তাহলে 50টা ইলেকট্রন আছে। খুব সহজেই করতে পারো। তাহলে যে কোনো আয়ন দিক কিংবা যে কোনো পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন যাই দিক না কেন সেখানে আমরা সহজেই সেটার মানটা বের করতে পারব। এবার দেখো তাহলে আমরা আয়ন পারলাম, তারপরে মানে বিজোড় ইলেকট্রন সংখ্যা, এই জিনিসগুলো বের করতে পারলাম। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক আমার যেটা দেওয়া আছে জিঙ্ক, কপার, তারপর হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তার মানে প্যারাম্যাগনেটিকের মধ্যে ইলেকট্রন কিন্তু বিজোড় থাকবে। এখানে দেখো আমরা যদি ইলেকট্রন জিঙ্কের ক্ষেত্রে দেখি সেটা হবে 4s2 3d10, এখানে চাইলেই তুমি কোনো ইলেকট্রন বিজোড় করতে পারবে না। 4s2 তে দুটো ইলেকট্রন আছে, 3d10 এ 5 × 10টা ইলেকট্রন। আমার কপারে 3d10 4s1, এই যে একটা ইলেকট্রন কিন্তু বিজোড় আছে। তারপরে ক্যালসিয়ামে লাস্টে কিন্তু 4s2, ম্যাগনেসিয়ামে লাস্টে 3s2, এখানে চাইলেই এগুলোর মধ্যে কোনো ইলেকট্রন বিজোড় করতে পারবে না, সুতরাং প্যারাম্যাগনেটিক মৌল হবে কপার। ঠিক আছে। আবার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, আমার মাঝে মধ্যে প্রশ্ন আসে এরকম, সেটা হচ্ছে কপার প্লাস এবং কপার 2+ কোনটা কি। কপার প্লাস যখন করবে তখন কিন্তু 4s1 এর ইলেকট্রনটা চলে যাবে, এটার ইলেকট্রন বিন্যাস হবে 3d10, আর ওদিকে কপার 2+ করলে সেটা হবে 3d9। তাহলে দেখো 3d10 যখন হবে তখন কিন্তু ডি অরবিটালে 10টা ইলেকট্রন, তার মানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, সুতরাং কপার প্লাসটা প্যারাম্যাগনেটিক হবে না, এটা কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। ডায়াম্যাগনেটিক যদি ইলেকট্রন সবগুলো জড়বদ্ধ অবস্থায় থাকে সেটা ডায়াম্যাগনেটিক,
আর জোড় বিজোড় একসাথে থাকলে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর যদি শুধুই বিজোড় থাকে তখন সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, সবগুলো ইলেকট্রন বিজোড়। আচ্ছা এখানে কপার 2+, তার মানে যেহেতু 3d9, তাহলে প্রথমে 5টা গিয়ে পরে আবার যখন 4টা যাবে একটা অরবিটাল বিজোড় থাকবে, সুতরাং এখানে জোড় বিজোড় একসাথে আছে, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তাহলে কপার প্লাস ডায়াম্যাগনেটিক হলেও কপার 2+ প্যারাম্যাগনেটিক। মোটামুটি আমাদের অনেকগুলো জিনিস ক্লিয়ার হলো। এরপরে আমাদের আরও দুই একটা জিনিস আমরা ওইভাবে ইয়ে করতে পারি। আচ্ছা দেখো কোনো একটা এই জটিল যৌগ যখন দিবে, জটিল যৌগে কোনো একটা মৌলের জারণ সংখ্যা কত, সেই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় আসে। যেমন আমি এখানে বেশ কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে CrH2O4, CrH2O4, তারপর হচ্ছে Cl2Br, Cl2 তারপরে Br। এই যৌগটা বলা আছে, এই যৌগটা ক্রোমিয়ামের জারণ মান কত, এটাতে ক্রোমিয়ামের জারণ মান কত, ক্রোমিয়ামটা এখানে ধরো কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে দেখো সাধারণত আমাদের এখানে যতগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, ক্রোমিয়ামটা একটা অবস্থান্তর মৌল বা ডি ব্লক মৌল। এবং কারণ আমরা জানি যে জটিল যৌগ গঠন করতে হলে হয় ডি ব্লক মৌল অথবা অবস্থান্তর মৌল হওয়া লাগে। কারণ সবসময় যে অবস্থান্তর মৌল হইতে হবে তা না। যেমন জিঙ্ক অবস্থান্তর মৌল না, ডি ব্লক মৌল, কিন্তু সেও কিন্তু জটিল যৌগ গঠন করে, টেট্রামিন জিঙ্ক আয়ন। আচ্ছা যাই হোক, এখানে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্রোমিয়াম ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলা লিগ্যান্ড। লিগ্যান্ড কি? যারা এক বা একাধিক জোড়া মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করার মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে, অর্থাৎ তারাই হচ্ছে লিগ্যান্ড। তাহলে এখানে পানি লিগ্যান্ড, ক্লোরাইড লিগ্যান্ড। তাহলে পানির জারণ সংখ্যা, পানি যেহেতু একটা নিরপেক্ষ যৌগ, কোনো চার্জ নাই, কিন্তু ক্লোরাইডের চার্জ হচ্ছে -1। তাহলে দেখো এই যৌগের আমি যদি জারণ সংখ্যা বের করতে বলি, তাহলে আমি ক্রোমিয়াম ধরবো x + 0 × 4 + -1 × 2। এরপরে এই ব্রোমিন হচ্ছে তাও কিন্তু -1 = 0। তাহলে সুতরাং x এখানে -2 -1, তাহলে ইকুয়ালস এটা হবে 3। তার মানে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 3, কারণ একটা যৌগের টোটাল জারণ সংখ্যার যোগফল কিন্তু 0। নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যার যোগফল 0, সুতরাং এই ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3 আমরা বের করলাম। এইভাবে আমার অনেকগুলো যেমন দেখো ধরো তোমাকে এরকম একটা যৌগ দিল যে K4FeCN6, একটা মৌল হচ্ছে K4FeCN6, এই যৌগের আয়রনের জারণ সংখ্যা কত? কিংবা আরেকটা যৌগ দিল K3FeCN6, এই যৌগটা। দুইটার নামের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবং নামের মধ্যে এটা ইউপ্যাক পদ্ধতিতে নাম এক ধরনের হয় আর নর্মাল নাম এক ধরনের। আমার প্রথম যৌগ যেটা আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর পরের যে যৌগটা আছে সেটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। আমি নিচে মনে রাখার জন্য, যেটাতে 3 সেটা ফেরি, 3 এর সাথে ফেরি মিল আছে। তাহলে এই যৌগটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড, ওটা হচ্ছে ফেরোসায়ানাইড। কিন্তু এমনিতেই যৌগটাকে যখন আমরা আয়রনের জারণ সংখ্যা বের করব, তাহলে দেখো টোটাল জারণ সংখ্যার যোগফল কিন্তু 0 হবে। তাহলে এখানে +4 + x -6 = 0। -6 কেন? কারণ প্রতিটা সায়ানাইডের জারণ সংখ্যা হচ্ছে -1। সায়ানাইড যেমন পটাশিয়াম সায়ানাইড KCN, পটাশিয়ামের প্লাস সায়ানাইডের মাইনাস। তাহলে সায়ানাইড যেহেতু এখানে মাইনাস, তাহলে 6টা আছে -6, এটা x, এটা 4টা প্লাস। তাহলে সুতরাং x সমান হচ্ছে +2, অর্থাৎ আমার পটাশিয়াম ফেরোসায়ানাইড যেটা আছে সেটার নাম হচ্ছে, অর্থাৎ সেখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2। অন্যদিকে এটা দেখো, এটা একইভাবে আমরা এটা +3 + x -6 = 0, therefore x = +3।
অর্থাৎ এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, আর ওইখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2। তার মানে বোঝাই যাচ্ছে আয়রনের জারণ সংখ্যা আমরা জানি যে দুটো আছে, যেহেতু সে পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে, একটা +2 একটা +3, এবং যার মধ্যে যখন মানে দুইটা জারণ সংখ্যার মধ্যে কম জারণ সংখ্যাটাকে মানে বিশিষ্ট মৌলকে আস বলা হয়, আর বেশি জারণ সংখ্যা বিশিষ্ট মৌলকে ইক বলা হয়। ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড, অনেক কিছু আছে। যাই হোক, তাহলে এটা এখন আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড জানলাম, সেটা হচ্ছে নর্মাল নাম, যেটা ফেরো এবং ফেরি আমরা বললাম 3 হলে ফেরি। এবার এটার যদি ইউপ্যাক পদ্ধতিতে নাম বলে, মাঝে মধ্যে কিন্তু আসে, সেটার নাম কি দেখো, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট ব্র্যাকেটে 2। কেন 2? কারণ ফেরেট এখানে আয়রনের জারণ সংখ্যাটা 2 ব্যবহৃত হচ্ছে, সেজন্য পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2। আর অন্যদিকে এইটা তাও সেম নাম, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট ব্র্যাকেটে 3। কেন? কারণ সেখানে আয়রনের জারণ সংখ্যা 3 ব্যবহৃত হচ্ছে। যেমন দেখো, আমরা যখন এই যে CuCl2 লিখলাম আর একটা CuCl লিখলাম, এখানে কপারের জারণ সংখ্যা 2, এখানে কপারের জারণ সংখ্যা 1। যদি এই যৌগটা ডাইমার অণু হিসেবে থাকে তাহলে কপার 2Cl2 এভাবে থাকে। কিন্তু আমি যদি এটাকে নামকরণ করতে চাই, এটার নাম হবে কপার ব্র্যাকেটে রোমান হরফে 2 ক্লোরাইড। তার মানে এই 2 ক্লোরাইড মানে হচ্ছে এটার নাম কপার ক্লোরাইড, কিন্তু সেখানে কপারের যোজনী 2। আর অন্যদিকে এটার নাম তাও কপার ক্লোরাইড, কিন্তু এই কপারের ব্র্যাকেটে জাস্ট রোমান হরফে 1 লিখে তারপরে ক্লোরাইড দিতে হবে। আর এমনিতেই যেটা আমরা বলছি যে যোজনী কম হলে আস এবং যোজনী বেশি হলে ইক, তাহলে সেই হিসেবে আমার নিচের যৌগটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড আর উপরের যৌগটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত শেষ। এখানে তারপরে আমাদের আছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, আচ্ছা বন্ধন বিদ্যমান, এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস। যেমন এখানে আমাদের দুইটা যৌগ লেগেছে, আমি দুইটা যৌগ সম্পর্কে বলি। কপার টেট্রা এমিন কপার 2+ আয়ন, সেখানে কপার এবং অ্যামোনিয়ামের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? দেখো, আমি এই জিনিসগুলো যেহেতু যেখানে আসছে সেখানে যদি শেষ করি তাহলে আমার ডিটেলস পরে আর অতটা বেশি আলোচনা করতে হচ্ছে না। এবং এই প্রসঙ্গে আমরা এখানে আরও কিছু কথা বলবো, যেমন এখানে CuNH3 all for 2+, এই যৌগে কপার 2+টা তার চারিদিক থেকে 4টা অ্যামোনিয়া সন্নিবেশ বন্ধন তৈরি করার মাধ্যমে NH3, এইখানে NH3, এইখানেও NH3 এবং এইখানেও NH3, প্রতিটা অ্যামোনিয়া 4 জোড়া, এটা যদি অ্যামোনিয়া লিগ্যান্ড, তাহলে 4 জোড়া ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কিন্তু যুক্ত করে। তাহলে সুতরাং আমাদের প্রশ্ন চাইছে এই যৌগে কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? তাহলে বন্ধন হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে এখন সন্নিবেশ বন্ধন জিনিসটা কি আমাদের সেটা মাথায় রাখতে হবে। সন্নিবেশ বন্ধন হচ্ছে যেসব সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন একটি পরমাণুর কাছ থেকে আসে, দুজনে শেয়ার করে নেয়, আসবে একজনের কাছ থেকে, কিন্তু নর্মালি শেয়ারিং অফ ইলেকট্রন মানে দুইটা থেকে সমান সমান ইলেকট্রন শেয়ার হবে। কিন্তু সন্নিবেশ বন্ধনে যখন একটা পরমাণু ইলেকট্রন থাকবে না, অন্য কেউ দিয়ে আবার শেয়ার করবে, তখন এটা অনেক সময় ব্যবসার ক্ষেত্রে হয়। ধরো কোনো একটা বন্ধু প্রচুর মালদার পার্টি, সে করবে কি নিজেই দুজনের টাকা একসাথে দিয়ে শেয়ার করবে, তাহলে সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে সন্নিবেশ বন্ধন বিদ্যমান। এই প্রসঙ্গে আমি এই যৌগের আরও কিছু বৈশিষ্ট্য বলি, সেটা যেমন এটা আয়নটার নাম টেট্রাএমিন কপার 2 আয়ন, টেট্রাএমিন কপার 2 আয়ন, কারণ কপার জারণ সংখ্যা 2। আবার যদি বলা হয় যে এই যৌগের সংকরায়ন কোন প্রক্রিয়ায় হয়, এবং এই যৌগের সংকরায়ন হয় DsP2 সংকরায়ন। আবার যদি বলা হয় এই যৌগের আকৃতি কেমন, তাহলে এটার আকৃতি হচ্ছে বর্গাকার এবং এটার কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। DsP2 সন্নিবেশ সমযোজী বন্ধন, আর যৌগের নাম টেট্রাএমিন কপার 2 আয়ন। আমি অনেকগুলো জিনিস পড়ে দিলাম এই প্রসঙ্গে। এবার দেখো, আমাদের এই যৌগ ছাড়া আমাদের আরেকটা যৌগ আছে, তাহলে এটার আকৃতি সমতলীয় বর্গাকার। আমার এটা কিন্তু এর ক্ষেত্রেও কাজে লাগবে। অনেক সময় বলে যে এই যৌগের সংকরায়ন ব্যাখ্যা করো, তখন তুমি এটা কপার 2+ আয়ন কীভাবে সংকরায়িত হয় সেই জিনিসগুলো আমরা দেখব।
এবার এরপরে যে প্রশ্নটা আছে এখানে সেটা হচ্ছে, আমি পড়ে শোনাই। FeCN6 4-, এটা কোন ঢাকা বোর্ড 2017 আসছে। FeCN6 4-, আমি কিছুক্ষণ আগে এইটার পুরো যৌগটা লিখছিলাম, মানে K4 FeCN6 লিখছি, এখানে 4-, কারণ K4 থাকলে এটার যোজনী 4 বোর্ডেই কিন্তু K4 হয়েছে, কারণ পটাশিয়ামের যোজনী তো 1, তাহলে যখন আয়ন হবে তখন তার সংকেত হবে FeCN6 4-। দেখো, যদি তোমাকে বলতে বলা হয় যে এখানে আয়রনের জারণ সংখ্যা কত, তাহলে সেটাও কিন্তু খুব সহজেই বের করতে পারবা। এটা যদি আমি x ধরি প্লাস -1 × 6 ইকুয়ালস, তখন এটা হবে -4, therefore x ইকুয়ালস +2, এবং K4 FeCN6 এও কিন্তু আমরা আয়রনের জারণ সংখ্যা +2ই পেয়েছিলাম। এবার দেখো, কিন্তু আমাদের এখানে প্রশ্ন যেটা করছে যে এই আয়নের কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরায়ন ঘটে। এটার কেন্দ্রীয় পরমাণুতে যেই সংকরায়নটা ঘটবে সেটা হচ্ছে D2sp3 এবং D2sp3 হলে আমাদের 6টা অরবিটাল সিস্টেমে 3 3 এর 4 4 দিয়ে 6, এই যে 6টা লিগ্যান্ড আসছে, তাহলে সেই D2sp3 হলে সেটা আকৃতি হয় অষ্টতলকীয়। এটার আকৃতি হবে অষ্টতলকীয়, এবং অষ্টতলকীয়তেও কোণের মান সবগুলা 90 ডিগ্রি। তাহলে আমি এই যোগটাও জানলাম। তারপর আমাদের এরপরে দেখো বেশ কিছু প্রশ্ন আছে, নিচের কোন অরবিটালের ক্ষেত্রে, কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান। ডি অরবিটালের অস্তিত্ব আছে মানে কি, যেমন প্রশ্ন হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্গন এবং স্ক্যান্ডিয়াম। আমরা ভালো করে জানি পটাশিয়ামের হচ্ছে 19 4s1 লাস্টে, 3p6 4s1, আর ক্যালসিয়াম হচ্ছে 3p6 4s2। ডি অরবিটাল এখনো আসে নাই। ডি অরবিটাল আসবে 21 নম্বর মৌল থেকে, 21 নম্বরের আগে কিন্তু ডি অরবিটাল নাই। তার মানে আমার আবার আরেকটা দিচ্ছে আর্গন। আর্গন আমরা জানি যে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, 18-র মধ্যে 3p6 এ শেষ। সুতরাং স্ক্যান্ডিয়াম হচ্ছে আমার 4s2 3d1, সুতরাং ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান আমার স্ক্যান্ডিয়াম। যাই তাও গেল। এরপরে আমাদের কিছু ছোটখাটো প্রশ্ন। এইবার আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম সেটা নিয়েই আলোচনা করব। মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আকার থেকে বেশ কিছু প্রশ্ন আসে। দেখো, প্রশ্ন যখনই আসবে তখন তোমাদেরকে একটা জিনিস ভালো করে চিন্তা করতে হবে যে এটার ইলেকট্রন চলে গেলে সেটার আকার বড় হয় না ছোট হয়, কিংবা বাম থেকে ডানে গেলে আকার কি বাড়ে নাকি কমে, উপর থেকে নিচের দিকে গেলে আকার বড় হয় নাকি ছোট হয়, সেই জিনিসগুলো সবগুলো আমাদের এখানে চলে আসবে। এমনি প্রথমে দেখো, আকারের ক্ষেত্রে কিন্তু আমাদের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়, বাম থেকে ডানে গেলে। আবার উপর থেকে নিচের দিকে গেলে আকার বড় হয়। বাম থেকে ডানে গেলে আকার ছোট হওয়ার কারণ কি, বাম থেকে ডানে গেলে আমরা জানি যে পরমাণুতে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা একটা একটা করে বৃদ্ধি পায় বলে সেটা বাইরের কক্ষের ইলেকট্রনকে অধিক দৃঢ়ভাবে আকর্ষণ করে, ফলে আকারটা ছোট হয়ে যায়। এখন আমার প্রশ্ন এখানে যেটা লিখছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় ইলেকট্রনের ব্যাপার দিয়ে ব্যাপারটা এক্সপ্লেন করতে পারবো না। যেমন আমি দেখাই, ধরো সোডিয়াম প্লাস এবং নিয়ন, এই দুইটার কিন্তু ইলেকট্রন বিন্যাস হচ্ছে, এটার ইলেকট্রন 10টা, এটার ইলেকট্রন 10টা। কেননা সোডিয়াম প্লাস, সোডিয়ামে এমনি 11টা ইলেকট্রন থাকে, কিন্তু সোডিয়াম প্লাস যখন হয় সেটার ইলেকট্রন হয়ে যায় 10টা। তার মানে এখানেও 10, এখানেও 10। তো ইলেকট্রন সংখ্যার কারণে যদি আকার ছোট বড় হইতো তাহলে তো দেখা যায় এই দুইটার আকারই সমান। কিন্তু দেখো, সোডিয়াম প্লাসে 10টা ইলেকট্রন আছে, নিয়নে 10টা ইলেকট্রন আছে, কিন্তু সোডিয়াম প্লাসে প্রোটন আছে 11টা, এখানে আছে 10টা। তাহলে যেহেতু কেন্দ্রে প্রোটন সংখ্যা সোডিয়াম প্লাসের বেশি 11টা, সুতরাং সে ওই 10টা ইলেকট্রনকে একটু বেশি দৃঢ়ভাবে আকর্ষণ করবে, ফলে আকারটা ছোট হয়ে যাবে। সেই জন্য আমার সোডিয়াম প্লাসের আকার এটা লেস দেন নিয়নের আকার, মনে রাখবে এটা। কিন্তু আমাদের এখানে প্রশ্ন যেটা করছে যে নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে, ফ্লোরাইড, অক্সাইড, নাইট্রেট, সোডিয়াম প্লাস। ফ্লোরাইড, অক্সাইড, নাইট্রাইট এবং সোডিয়াম প্লাস। দেখো, এদের কিন্তু ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তাহলে সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন তার ইলেকট্রন সংখ্যা হবে 10। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার ইলেকট্রন হচ্ছে 8টা। সে যখন দুটো ইলেকট্রন গ্রহণ করবে তার ইলেকট্রন সংখ্যা 10 হবে। নাইট্রেট 3-, তার মানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন আছে 7টা, কিন্তু 3- হইতে হলে তাকে আরো 3টা ইলেকট্রন গ্রহণ করে 10টা হবে। আবার সোডিয়াম প্লাস, সেও কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে তারও ইলেকট্রন সংখ্যা হবে 10টা। তাহলে 4টার ইলেকট্রন সংখ্যা 10। অর্থাৎ এখানে একটা ব্যাপার আছে,
সেটাও ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক পদার্থ নামে একটা পদার্থ আছে। আইসো ইলেকট্রনিক, এই আইসো কথাটা আমাদের কেমিস্ট্রিতে অনেক জায়গায় ব্যবহার আছে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার। এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক পদার্থ, অর্থাৎ যেসব পদার্থের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আইসো ইলেকট্রনিক পদার্থ বলে। এগুলো হচ্ছে আইসো ইলেকট্রনিক পদার্থ। কিন্তু এদের আকার দেখো, এখানে সবগুলোর ইলেকট্রন সংখ্যা 10 হলেও এখানে ফ্লোরিনের প্রাণ সংখ্যা 9, এটা 8, এটা 7 এবং এটা হচ্ছে 11। সুতরাং কার আকার সবচেয়ে, নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? তাহলে ডেফিনেটলি সোডিয়াম প্লাসের আকার সবচেয়ে ছোট, কারণ তার প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি এবং ওই বেশি প্রোটন দিয়ে ইলেকট্রন 10টাকে যদি টানে তাহলে অনেক বেশি দৃঢ়ভাবে আকর্ষণ করবে, আকারটা ছোট হয়ে যাবে। আর কোন আয়নের আকার এখানে সবচেয়ে বড় হবে? তাহলে যেটাতে প্রোটন সংখ্যা সবচেয়ে কম আছে, অর্থাৎ এই নাইট্রোজেনের আকারই এখানে সবচেয়ে বড় হবে। সো এই জিনিসগুলো ঠান্ডা মাথায় চিন্তা করব। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আছে, নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, বেরিলিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+। এইবারে এটা দেখি, সেটা কিন্তু আরেকটু ভিন্ন টাইপের প্রশ্ন। এবং মৌলগুলো কোথায় আছে, কোন অবস্থানে আছে সেটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম। আমি চারটা লিখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে আছে কি বেরিলিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+। বেরিলিয়াম 2+, বেরিলিয়ামের অবস্থান হচ্ছে এখানে, বেরিলিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+। দেখো আমাদের সবগুলো এখানে সোডিয়াম প্লাস, হ্যাঁ সোডিয়ামটা প্লাস লিখছে, ম্যাগনেসিয়াম 2+ আর বেরিলিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+। আর দেখো স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন করতে নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? আমরা জানি যে দ্বিতীয় পর্যায়ের মৌল, এগুলো তৃতীয় পর্যায়ের মৌল এবং এটা চতুর্থ পর্যায়ের মৌল। তাহলে স্বাভাবিকভাবে দ্বিতীয় পর্যায়ের মৌলের চেয়ে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর আকার বড় হবে এবং চতুর্থ পর্যায়ের মৌলগুলোর আকার আরো বড় হবে। সেখানে ইলেকট্রন ত্যাগ করলেও কোনো সমস্যা নেই, কারণ একটা শক্তি স্তর তো এমনিতেই বেশি। সুতরাং আমার এটার আকার সবচেয়ে বড়, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা। সুতরাং এখানে সবচেয়ে আকার ছোট হবে বেরিলিয়াম 2+ এবং সবচেয়ে আকার বড় হবে ক্যালসিয়াম 2+। এরপরে আমাদের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম, কোনটির আকার সবচেয়ে ছোট, এগুলো অনেকগুলো আছে। তারপরে এইভাবে আমাদের পর্যায় সারণীতে বাম থেকে ডানের দিকে মৌলগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক? একটা আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি হ্রাস পায় না, বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তাইলে তড়িৎ ঋণাত্মকতা অপরিবর্তিত থাকে না, এটা মিথ্যা কথা। তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় এবং সেই হিসেবে বাম থেকে ডানে গেলে ফ্লোরিনটা পৃথিবীর সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল আছে। সুতরাং এটাও শুদ্ধ না, পরমাণুর আকার বাড়তে থাকে না। বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে না, পরমাণুর আকার কমতে থাকে। সুতরাং আমার প্রশ্নটা, প্রথম প্রশ্ন, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, যদিও সেখানেও কিছু এদিক সেদিক আছে। বেরিলিয়ামের চেয়ে, বেরিলিয়াম এর চেয়ে তার পরমাণু বোরনের মানে আয়নীকরণ শক্তি কিছুটা কম, বেরিলিয়ামের কেন বেশি? আবার নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের বেশি, কারণ নাইট্রোজেন অর্ধপূর্ণ বলে সেটা বেশি স্থিতিশীল। আবার ওদিকে বেরিলিয়ামের এস অরবিটাল পুরোপুরি পূর্ণ বলে সেটা বেশি স্থিতিশীল। তাহলে এই ধরনের অসংখ্য ইয়ে আছে। সুতরাং ওই জিনিসগুলো আমরা ইয়ে করবো। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন তাকে কি বলে? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হইতে যে শক্তি লাগে, যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আবার ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হইলে যে শক্তি নির্গত হয় সেটাকে বলে ইলেকট্রন আসক্তি। দুইটার মধ্যে পার্থক্য আছে। ওটা ইলেকট্রন ত্যাগ করে শক্তি সেখানে দিতে হয়, আর ইলেকট্রন যখন গ্রহণ করবে সেখানে শক্তি নির্গত হয়। তাহলে নির্গত হয় যেটা, সেটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ সেখানে শক্তি নির্গত হচ্ছে। আর যেখানে ইলেকট্রন ত্যাগ করলে যে শক্তি দেওয়া হয় সেটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। সুতরাং এটা মানে যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আর যখন ইলেকট্রন গ্রহণ করবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তারপরে কোনটির আয়নীকরণ শক্তি বেশি, কোনটির আয়নীকরণ বিভব সবচেয়ে কম, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা? আচ্ছা, এটা একটু বলি। আয়নীকরণ শক্তির সঠিক ক্রম সেটা হচ্ছে, ধরো আমি অ্যালুমিনিয়াম মৌলটা ধরলাম, এটার একটা ইলেকট্রন ত্যাগ করে তাকে অ্যালুমিনিয়াম প্লাস করতে যে শক্তি প্রয়োজন হয় সেটাকে বলবো আমরা অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। আবার যখন অ্যালুমিনিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করে তাকে অ্যালুমিনিয়াম 2+ করব, তখন সেটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি।
এবং অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম 2+ থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ যখন করব তখন সেটা হচ্ছে তৃতীয় আয়নীকরণ শক্তি। তাহলে দেখো আয়নীকরণ শক্তির মধ্যে তিনটাতে একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে, কিন্তু তৃতীয় আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে বেশি। কেননা কারণ একটা ইলেকট্রন ত্যাগ করার পরে এটা প্রথমে 13টা প্রোটনের এগেইনস্টে 13টা ইলেকট্রন ছিল, কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করার পরে এটা 13টা প্রোটনের এগেইনস্টে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টা। এখানে আরেকটা ইলেকট্রন ত্যাগ করার পরে 13টা ইলেকট্রনের এগেইনস্টে এটা হয়ে যাচ্ছে 11টা। তাহলে যেহেতু একদম লাস্টেরটাতে আমার প্রোটনের সংখ্যা তিনটাতে সমান, কিন্তু ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে কমতে থাকায় ওই ইলেকট্রনগুলোর প্রতি কেন্দ্রের প্রোটনের শক্তি ধীরে ধীরে বাড়ে। ফলে একটা ইলেকট্রন ত্যাগ করতে এখানে যতটা সহজ তার চেয়ে এখানে অনেক বেশি কঠিন হবে, কারণ তখন 13টা প্রোটনের এগেইনস্টে 11টা ইলেকট্রন আছে, অনেক বেশি দৃঢ়ভাবে আকৃষ্ট আছে। সেই জন্যই প্রথম অর্থাৎ E3 তৃতীয় আয়নীকরণ শক্তি গ্রেটার দেন E2 গ্রেটার দেন E1, তাহলে এনার্জি তৃতীয় আয়নীকরণ শক্তির মানটাই বেশি দ্বিতীয় থেকে, এবং দ্বিতীয়টার আয়নীকরণ শক্তি বেশি প্রথমটা থেকে। তাহলে এইভাবে মোটামুটি আমরা আয়নীকরণ বিভব, আয়নীকরণ শক্তি সবগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা জানবো। আরেকটা জিনিস ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টাটিন, এগুলোর মধ্যে ইলেকট্রন আসক্তির মান কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে যদি ইলেকট্রন আসক্তির মানটা কমতে থাকে, কিন্তু তা সত্ত্বেও ক্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এই ক্রমটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ ক্লোরিনের আকার এখানে খুব ছোট বলে সেখানে ইলেকট্রনের ঘনত্ব অত্যধিক বেশি, ফলে নতুন কোনো ইলেকট্রন আসতে কিছুটা বাধা দেয়, ফলে পর্যাপ্ত শক্তি নির্গত হয় না। সেজন্য ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান নর্মালি বেশি হওয়ার কথা থাকলেও সেটা ক্লোরিনের চেয়ে বেশি না, কারণ ক্লোরিনের ক্ষেত্রে সেই সমস্যাটা নাই। ক্লোরিনে একটা শক্তিস্তর বেশি থাকায় একটা ইলেকট্রন সহজে আসতে পারে, ইলেকট্রন কোনো বিকর্ষণ হয় না। সেজন্য এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে ক্রমটা প্রথমেই ক্লোরিন হবে, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর আয়োডিন। যাই হোক, আমি একে একে অনেকগুলো প্রায় 54টা প্রশ্নের মোটামুটি সমাধান করতে পারলাম। ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারে একটু করে বলি তোমাদের। সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ভালো করে বুঝো। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অনেকগুলো মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আমরা জানি দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এবং লিথিয়ামের উপরে আছে হাইড্রোজেন। আমাদের এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলা একটু মেমোরিতে রাখো। মেমোরিতে রাখাটা খুব বেশি জটিল না। দেখো, আমার ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে পৃথিবীতে সর্বোচ্চ 4, তার আগের মৌলটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 3.0, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.0, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.0। দেখো, ফ্লোরিন থেকে উল্টা দিকে আসতে 0.5 করে কমে, এবং আমরা জানি বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তাহলে সেই হিসেবে বাড়তে বাড়তে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান পৃথিবীতে সর্বোচ্চ, এরপরে আর কিন্তু নাই, কারণ উপর থেকে নিচের দিকে গেলে আবার কমতে থাকবে। তাহলে ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন এবং অক্সিজেন নিচে আছে সালফার। এটা হচ্ছে 3.0, এটা হচ্ছে 2.5। এখানেও কিন্তু একটা ট্রেন্ড তুমি যদি মনে রাখতে পারবা, যে এই দুইটার ক্ষেত্রে এক এক করে কমে, 4 থেকে 3, 3.5 থেকে 2.5। তাহলে দেখো আমাদের এই দ্বিতীয় পর্যায়ের মৌল সবগুলো সালফার, ক্লোরিন আমরা মনে রেখে দিলাম। এইবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমাদের যত বেশি মুখস্থ রাখতে পারি তত বেশি লাভ। এটা হচ্ছে 2.8, এটা 2.5, এটা তো এক কম, এটা 0.2 কম, এটা 0.3 কম, 0.2, 0.3, 3 থেকে 0.2 কমলে 2.8, আর 2.8 থেকে 0.3 কমলে 2.5। তাহলে খুব সহজে আমি এই মৌলগুলোর জানলাম। আর হাইড্রোজেনের 2.1, এটা আলাদা করে মেমোরিতে রাখবা। তাহলে দেখো, এটুকু দিয়েই কিন্তু আমি অনেক কাজ সারতে পারবো। এখানে আমাদের হাইড্রোজেন বন্ধন আছে, আর অনেক কিছু আছে। আমার এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো যদি আমি একটু মেমোরিতে রাখি, তাহলে খুব সহজেই আশা করি আইডিয়া করতে পারবো। এর মধ্যে আমাদের যদিও একটা ক্লাসে এগুলো অনেক কিছু সম্ভব না, আমাদের একদম অনেক ডিটেলস রয়ে গেছে। আমি যদিও এক নাগারে অনেক কিছু বলছি। এরপরে আমাদের ব্যাপক আছে, আমাদের হাইড্রোজেন বন্ধন, তারপরে সংকরায়ন সম্পর্কে ডিটেলস বলতে হবে। তাহলে
আজকে দেখি, এর মধ্যে এতটুকুই থাক। আমরা নেক্সট ক্লাসে বাকি জিনিসটা নিয়ে নেক্সট আরেকটা লাগবে, যদিও আমাদের দ্বিতীয় অধ্যায়ের আমি আরেকটা লেকচার দিব বলছিলাম, যদিও এর মধ্যে আমার স্টুডেন্টরা বলছে থার্ড অধ্যায়ের একটা দিতে, সেই জন্য থার্ড অধ্যায়টা আমি বেছে নিলাম। তো থার্ড অধ্যায়টা কী কী অংশ আমার এরপরে কিন্তু আর যে অংশগুলো আছে সেটা আমি কিছুটা হইলেও হিন্টস দিছি, যে আমাদের সংকরায়নের পরে আসছে আমাদের হাইড্রোজেন বন্ধন, পোলারিটি, পোলারায়ন, এগুলো সম্পর্কে ডিটেলস থাকবে। আর বিশেষ করে ডি ব্লক মৌলের রসায়ন অর্থাৎ অবস্থান্তর মৌলের যে ধর্মগুলো আছে ওই ধর্ম থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, যদিও সেটা অবজেক্টিভের চেয়ে সৃজনশীলই বেশি। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসটা যতক্ষণই হচ্ছে, এরপরে আমি বাকিগুলো নিয়ে আমি হাজারি নাকসারের বইটা দেখে, নতুন এডিশনের বইটা দেখেই কিন্তু এটা খুব ভালো লাগতেছে। আর নতুন বইয়ের আলাদা একটা ঘ্রাণ আছে এবং এটা পড়তেও ভালো লাগে, তাহলে সেই বই থেকে আমি তোমাদের জন্য এই জিনিসগুলো করলাম। নেক্সট দিন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা হবে, সেটা হচ্ছে বিশেষ করে সংকরায়নের অনেক ধরনের প্রশ্ন আছে, পোলারিটি, পোলারায়ন, সংকরায়ন, তাহলে সেই জিনিসগুলোই আমরা নেক্সট টপিক্সে আলোচনা করবো। আজকে হয়তো লেকচারটা দীর্ঘায়িত হচ্ছে, তারপরও এখানে যতটুকু আলোচনা করলাম আশা করি তোমাদের জন্য সেটা অনেক বেশি কাজে লাগবে। সো কেমিস্ট্রিকে অন্তত আমার এই লেকচারগুলো, এই অবজেক্টিভ টাইপের মানে টপিকসগুলোর যে আলোচনা সেটা দিয়েও যদি কাজে লাগাইতে পারো তাহলে সেটাই আমার সার্থকতা। আর তোমাদেরকে বারবারই বলি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা জাস্ট রসায়ন নামে, জাস্ট ইংরেজিতে আর রসায়নটা বাংলাতে, যদি সার্চ দাও তাহলে পেয়ে যাবা। আর বাসায় যতগুলো মোবাইল আছে তুমি সবগুলোতে ইউটিউবে ওই চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই যেই মোবাইল থেকে তুমি ইউটিউবে ঢুকো না কেন তোমার কাছে আপডেট জিনিসটা চলে যাবে, এবং তাতে তোমার আর কষ্ট করে প্রতিদিন দেখতে হবে না স্যারে কিছু দিল কিনা। আমি তো আমার সাধ্যমতো প্রতিদিনই আমি কিছু না কিছু দিব, তবে সেটা যেন তোমরা হাতের নাগালে পেয়ে যাও, খুব ইজিলি পেয়ে যাও, সেজন্য এই কষ্টটুকু করবা। আর আপডেটেড থাকবা সবসময়, রসায়নের সাথে থাকবা, জাস্ট রসায়ন, মাস্ট রসায়ন। বেস্ট অফ লাক।